প্রতি বছরের ন্যায় এবারেও নবরাত্রি থেকে শুরু হয়ে গেছে মুখার্জি পরিবারের রাজরাজেশ্বরী মাতা অন্নপূর্ণার পুজো। এক এক দিন এক এক রূপে পূজিতা হন এখানে দেবী। পাশাপাশি এদিন এই পুজোয় মহাদেবেরও পুজো করা হলো। তারকেশ্বরের বিশিষ্ট পুরোহিতদের সঙ্গে বসে নিজে হোমযজ্ঞ করে পুজো করলেন মুখার্জি পরিবারের বর্তমান সদস্য তথা সুপ্রিম কোর্টের আইনজীবী, অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি। আমরা দেখে নেব সেই চিত্র। मुखे ते दामोरा नयन युगले काजल कलाललाटे काश्मीरा मिलसति गले माति कलला भोरा कांची साटे बेदोताटे गटे हार कमाई भजा दुबार केटे गल दुबार केटे गेछिलो माविरादा গতকাল সুপ্রিম কোর্টে এসএসসির রায় ঘোষণা হওয়ার পরেই মাথায় হাত পড়েছে রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 এর প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। একই সঙ্গে 12 জন শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 এর, যার ফলে আগামী দিন থেকে কিভাবে স্কুল চলবে, কিভাবে ছাত্রছাত্রীদের পঠন পাঠন হবে, সেই নিয়েই তারা এখন দুশ্চিন্তায়। কি বলছেন সদ্য কাজ হারানো শিক্ষক শিক্ষিকারা, আর কি বলছেন সেই স্কুলের প্রধান শিক্ষক, আমরা শুনে নেব। আমি এটাই ভাবছি যে আমাদের সাথে অন্যায় হয়েছে, আর এটা হওয়া উচিত ছিল না। যারা আনটেন্টেড তাদের সাথে একদমই না। আমি চেয়েছিলাম যে আমরা সবাই চাকরিটা আমাদের যেমন আছে তেমনি থাকুক, যাতে চেয়েছিলাম যারা টেন্টেড তারা বের হয়ে যাক, তাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমাদের যে এখন এত অসহায় মনে হচ্ছে, এটা কি করব আমি নিজেই কিছু বুঝতে পারছি না। ইট ইজ টু ফ্রেশ। আর এই বাড়িতে গিয়ে কি সিচুয়েশন হবে আমি বুঝতে পারছি না এখনো। এই রায়টা খুবই আনএক্সপেক্টেড ছিল। আমরা খুব আশা করে গেছিলাম সুপ্রিম কোর্টে। হাইকোর্টের যা রায় ছিল সেটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে খুবই আশাবাদী ছিলাম। সকালবেলা অবধিও আমরা খুব পজিটিভ ছিলাম কি রায়টা এরকম কিছু আসবে না, কিন্তু একেবারে যে এইটা পুরো প্যানেল বাতিল হয়ে যাবে এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। আমাদের এখানে প্রায় 2000 থেকে 2500 মতো ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। টিচার 19 জন আপনার অ্যাপ্রুভড, আর আনঅ্যাপ্রুভড 7 থেকে 8 জন। কিছুই বোঝা যাচ্ছে না। আর আমরা এখন শুধু একটাই আমার রিকোয়েস্ট আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, সবকটা যতক্ষণ পলিটিক্যাল পার্টি আছে সবই ভালো শুভবুদ্ধি সম্পন্ন যারা নেতা, তাদের সবাই মিলে এই সমস্যার সমাধান একটা খোঁজা হোক। এতজন চাকরিচ্যুত হওয়া ভালো জিনিস নয়। সবার সংসার আছে, কারোর মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, অনেক তাদের কাঁধের উপরে একটা রেসপন্সিবিলিটি আছে।
2016 এসএসসি প্যানেলে প্রথমে চাকরি পেয়েছিলেন রাজ্যের মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী, কিন্তু তার বিরুদ্ধে চাকরি নিয়োগ সংক্রান্ত মামলা করে আদালতের দ্বারস্থ হন ববিতা সরকার। পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে অঙ্কিতা অধিকারীর জায়গায় সেই চাকরি পান ববিতা সরকার। কিন্তু বিষয়টা এখানেই থামে না। এরপরে ববিতা সরকার এবং অঙ্কিতা অধিকারীর জায়গায় যোগ্য প্রার্থী হিসেবে উচ্চ আদালতের দ্বারস্থ হন শিলিগুড়ির অনামিকা রায়, এবং আদালতের রায়ে ববিতা সরকারের জায়গায় চাকরি পান অনামিকা রায়। তিনি জলপাইগুড়ি জেলার আমবাড়ি হরিহর হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার রূপে নিযুক্তও হন, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল তারও। কি বলছেন তিনি শুনে নেব। এই রায়ের একদমই এই রায় হবে যে এটা একদমই ভাবিনি, কারণ হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টের রায়টা গেল সেটা তখন কিছুটা হলেও মনে আশা ছিল যে না, হয়তো দেশের সর্বোচ্চ আদালত থেকে হয়তো এই ধরনের বিচার হয়তো হবে না। কারণ আজকে যারা দোষ করলো, যারা সাদা খাতা জমা দিল, যারা টাকা দিয়ে চাকরি পেল, তারা যেই শাস্তিটা পেল, আজকে আমি এবং আমার মতন হাজার হাজার ক্যান্ডিডেট যারা কিনা কষ্ট করে দিনরাত এক করে পড়াশোনা করে একটা স্বপ্ন দেখে চাকরি পেলো, তারাও কিন্তু ওই একই শাস্তি পেল। এটা তো কোনোদিনই কাম্য না। একজন খুন করে যে শাস্তি পাবে আর একজন নির্দোষ সেই একই শাস্তি পাবে, এটা কখনোই কাম্য না। হাইকোর্ট থেকে রায়টা আসার পরে যখন সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল, তখন কিছুটা হলেও মনে আশা ছিল যে না, দেশের সর্বোচ্চ আদালত এই ধরনের রায় কখনো দিতে পারে না। একদম এটা ধরে নিয়েছিলাম যে যোগ্যদের সাথে কখনো খারাপ হবে না, বা যোগ্যরা অবশ্যই সুবিচার পাবে। কিন্তু আজকে দেখলাম যে সেটা সত্যি একদম ভুল ছিল আমার ধারণাটা। কারণ আমরা দেশের সর্বোচ্চ আদালত কিন্তু ওই একই রায় বহাল রাখলো। এটা আমাদের জন্য, যারা যোগ্য চাকরিরত আর কি, শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য এটা ভীষণ একটা আজকের দিনটা একটা অন্ধকারময় দিন বলবো আর কি। কারণ এর থেকে তো খারাপ কিছু হতে পারে না। দেশের শীর্ষ আদালত গত 1 বছর ধরে হাইকোর্টের কথাই বলেছিল যে তালিকা সেগ্রিগেশনের কথা, কিন্তু 1 বছর ধরে কিন্তু কমিশন সেই তালিকা দিতে পারেনি। কোথাও কি মনে হচ্ছে কমিশনের ব্যর্থতার কারণেই আজকে? অবশ্যই কমিশনের ব্যর্থতা আছে, ব্যর্থতা এই দায় তো কমিশন এড়াতে পারবে না। তবে যেটা আর কি, স্কুল সার্ভিস কমিশন কিন্তু তারপর একটা লিস্ট দিয়েছিল অযোগ্যদের। তো আজকে দেখা যাচ্ছে, এখনও যদিও রায়ের কপিটা পাইনি হাতে, তো সেখানে বলা হয়েছে, যেটা আমি জাস্ট দেখেছি আর কি, তো এখনও সেটা সত্যতা যাচাই করিনি, যে যারা অযোগ্য, যাদের অযোগ্যদের লিস্টে নাম আছে, তাদেরকেই টাকা ফেরত দিতে হবে 12% সুদে, এবং তারা আর পরীক্ষায় বসতে পারবে না। একটা পরীক্ষা হবে 3 মাসের মধ্যে, তারা সেই পরীক্ষায় বসতে পারবে না। তো আমাদের প্রশ্নটা ছিল যে যোগ্য এবং অযোগ্যদের বিভাজনটা, তো এখানে যদি সেই বিভাজনটা হয়ে গিয়েই থাকে, আমার একটাই প্রশ্ন যে এখানে যদি সেই বিভাজনটা তাহলে কিসের ভিত্তিতে সেই বিভাজনটা করলো? যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে যাদের লিস্টে নাম আছে। তাহলে যাদের লিস্টে নাম নেই, তাহলে তাদেরকে ওই একই সাথে একই শাস্তি দেওয়া হলো? এটা কখনো মানা যায়? আগামী পদক্ষেপ কি? এখন দেখুন, লড়াই তো জারি থাকবে, যা করতে হয় করব, লড়াই জারি থাকবে। কারণ আমরা কখনো দুর্নীতি, রায়ের পর আর লড়াইয়ের কি কোনো কিছু অবশিষ্ট থাকে? এখনো যদিও রায়ের কপিটা হাতে পাইনি, দেখি রায়ে কি লেখা আছে, স্পষ্ট করে কি লেখা আছে এখনো পর্যন্ত সেটা জানি না। তো দেখি কি লেখা আছে, যতদূর যেতে হচ্ছে। দেখুন, কষ্ট করে চাকরি পেয়েছি, যোগ্যতার পরিচয় বারে বারে দিতে হচ্ছে, আবারও যদি দিতে হয় আবারও দিতে প্রস্তুত, কিন্তু হার অবশ্যই মানব না। গতকাল সুপ্রিম কোর্টের রায়ে কর্মহারা হয়েছেন প্রায় 26,000 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। এদিন তারই প্রতিবাদে এবং এসএসসি কাণ্ডে রাজ্য সরকারের ব্যর্থতা এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে হুগলি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামির নেতৃত্বে বিজেপি যুব মোর্চার সদস্যরা এদিন চুঁচুড়ার ঘড়ির মোড়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করল। এ বিষয়ে কি বলছেন রাজীব ঘরামি, আমরা শুনব। দেখুন, আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যারা আপার প্রাইমারি ছিলেন তাদের চাকরি নিয়ে কী ধরনের টানপ্রন চলছিল। কোর্ট বারংবার বলেছিলেন বর্তমান যে রাজ্য সরকার রয়েছেন তাদেরকে, যে আপনারা যাদেরকে ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের তালিকা আমাদের দিন, তাহলে আমরা যাদের তালিকা দেবেন তাদেরকেই আমরা এই চাকরি থেকে বরখাস্ত করব। কিন্তু বারংবার তাদেরকে চাওয়া সত্ত্বেও তারা কোনো রকমভাবে এর সুরাহা করেননি, তারা চাইলেই করতে পারতেন। আর এই বর্তমান সরকারের জন্যই আজকে টোটাল 26,000
চাকরি প্রার্থীদের তাদের চাকরি খোয়াতে হবে। এর দায় কে নেবে? মুখ্যমন্ত্রী ছাড়া এর দায় কে নেবে? কেন মুখ্যমন্ত্রী চাইলেই তো পারতেন এটাকে শনাক্ত করতে আলাদা করে, কিন্তু তিনি কেন করেননি? তাই এই 26,000 চাকরি বাতিলের জন্য আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি। আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন, আমাদের লড়াই সংগ্রাম চাকরি প্রার্থীদের সাথে থেকে জারি থাকবে। যে সময় এই দুর্নীতি হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রীর একদম ছায়া সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী, এখন আপনাদের বিজেপিতে, তাহলে কি তিনিও এই দুর্নীতিতে যুক্ত নেই? দেখুন, আমার কথা যে যিনি যদি প্রমাণিত হন তিনি হবেন, যে দোষী হবে তার জন্য কোনো ছাড় নেই আমাদের কাছে। আজকে যদি আপনি যেটা বলেন সেটা যদি হয়ে থাকে, তাহলে এতদিন কেন মুখ্যমন্ত্রী তো তার মন্ত্রিসভায় ছিলেন, তাহলে মুখ্যমন্ত্রী কেন তিনি সরব হলেন না? আর আজকে আমরা যেটা সরব হয়েছে, আমাদের তথ্য প্রমাণ নিয়ে সরব হয়েছি, করতে তথ্য প্রমাণ নিয়ে সরব হয়েছে, কেন মুখ্যমন্ত্রী সেটা শনাক্ত করলেন না? দায় কাকে নিতে? অবভিয়াসলি মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কেন প্রশাসনিক শহর উর্ধে কে বসে আছেন? মুখ্যমন্ত্রী নিজে বসে আছেন। আর তার আঙ্গুলি হেলানো ছাড়া এই 26,000 নিয়োগ যে দুর্নীতি হয়েছে তার আঙ্গুলি হেলানো ছাড়া হতে পারে না। তিনি এর কাছ থেকে মধু খেয়েছেন আর এখন অস্বীকার করছেন, এটা কোনোদিনই সম্ভব নয়। তাই এই 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে? আজকে যে অবস্থা রয়েছে, আজকে কোর্ট নির্দেশ দিয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে, বেতন ফেরতের সঙ্গে সঙ্গে 12% সুতি ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। তাই এই চাকরি প্রার্থীরা কোথায় যাবেন? ঠিক করবেন। আজকে যদি এই চাকরি প্রার্থীরা আত্মহত্যা করেন, এটা আত্মহত্যা হবেন না, এতে গণহত্যা হবে। এই গণহত্যার দায় কে নেবেন? মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী কালকে কিন্তু আশ্বাস দিয়েছে 1 লক্ষ চাকরি কিন্তু তিনি পাশে আছেন, 1 লক্ষ এখনো শূন্যপদ রয়েছে, তিনি কিন্তু সেটা বুঝেছেন। আরে তিনি তো আছেন অনেক কিছু, তিনি বলছেন বাংলা শিল্প আনতে যাবেন। আজকে গেলেন লন্ডনে, সেই সঙ্গে সঙ্গে কি দিলেন? 26,000কে বিসর্জন দিলেন। তিনি ভোটের আগে কি বলেছিলেন? ডবল চাকরি দেবেন। আর আমরা কি দেখছি? ডবল ভিখারি তৈরি করছেন গ্রামে গঞ্জে। আজকে দেখুন, কালকে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কত হাজার স্কুল বন্ধর দিকে চলে যাচ্ছে। এক একটা স্কুলে যদি 10-15 জন করে শিক্ষক যদি চাকরি বাতিল হয়, তাহলে সেই স্কুলটা কিভাবে চলবে? তিনি তো একটা প্রজন্মকে মারেননি, তিনি তো হাজার হাজার প্রজন্মকে মেরে গেছেন। আজকে যারা স্কুল কলেজে পড়ুয়া রয়েছেন তাদের ভবিষ্যৎটা কি হবে? যদি স্কুলটা বন্ধ হয়ে যায়, সেই সব হাজার হাজার লক্ষ লক্ষ পড়ুয়াদের অবস্থা কি হবে? চিন্তা করুন আপনাদের, তাদের ভবিষ্যতের সিকিউরিটি কে নেবেন মুখ্যমন্ত্রী? সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 জন শিক্ষক শিক্ষিকা কর্মচ্যুত হয়েছেন। এই নিয়োগ দুর্নীতি সহ যোগ্য অযোগ্যদের বাছাই করতে অযোগ্য এই রাজ্য সরকার এবং সম্পূর্ণ দুর্নীতিতে যুক্ত এই রাজ্য সরকার প্রভৃতি 3 দফা দাবিতে এদিন এবিটিএ এবং এবিপিটিএ হুগলি জেলার আহ্বানে জেলার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। কি বলছেন তাদের সদস্যরা আমরা শুনব। আজকে আমাদের রাজ্যে যে 2016 সালের প্যানেলের শিক্ষক যাদের সুপ্রিম কোর্টের যে রায়ে তাদের চাকরি চলে গেছে, এই আমরা যোগ্য যে শিক্ষক তাদের যে এই যে চাকরি চলে যাওয়া, এই প্রতিবাদে এবং রাজ্য সরকারের এই যে দুর্নীতি, চাকরি বিক্রি করে দেওয়া, চাকরি বেচা, এই যে পদ্ধতি এবং এর দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইত্যাদি দাবিতে আমরা আজকে এখানে আমাদের এই অবস্থান, আমরা এখানে বিক্ষোভ সভা করব এবং মিছিল করব। আমরা প্রথমে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বা এবিসি এর পক্ষ থেকে যারা যোগ্য শিক্ষক আমাদের রাজ্যে এই 2016 প্যানেলে, তাদের জন্যে আমরা সুপ্রিম কোর্টে এই কেসের আমরা অন্তর্ভুক্ত হয়েছি, তাদের জন্য কেস লড়েছি। আমাদের প্রশান্ত ভূষণ আমাদের অ্যাডভোকেট ছিলেন এবং আমরা তাদেরকে বিনা পয়সায় কোনো একজন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর কাছ থেকে একটি পয়সা না নিয়েই আমরা এই কেস করেছি এবিটি এর পক্ষ থেকে একমাত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি এদিন চুঁচুড়া শহরেও কেন্দ্রীয় সরকারের জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিল করা হলো। এদিনের এই প্রতিবাদ মিছিল পিপুলপাথি থেকে ঘড়ির মোড় পর্যন্ত হয় চুঁচুড়া শহর তৃণমূলের সভাপতি সঞ্জীব মিত্রর উদ্যোগে। এদিনের মিছিলে সঞ্জীব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার পুরপ্রধান অমিত রায়, এছাড়া অর্থ দপ্তরের সিআইসি সদস্য সুদীপা মিত্র, পৌর সদস্য ঝন্টু বিশ্বাস, রীতা দত্ত সহ দেবযানী দত্ত, চুঁচুড়া শহর তৃণমূলের যুব সভাপতি তন্ময় রায়, বাংলার হৃদয় মমতা সোশ্যাল মিডিয়া গ্রুপের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি স্বপন দত্ত, সোশ্যাল মিডিয়ার রাজ্য কোঅর্ডিনেটর অভিষেক গুপ্তা, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা দেবশ্রী ব্যানার্জি, তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী বৈশালী দত্তগুপ্ত সহ শতাধিক তৃণমূল কর্মীরা।
পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সঞ্জীব মিত্র ও অমিত রায় কি বলছেন আমরা শুনে নেব। আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দলকে একটা নিজে চিন্তা ভাবনা করে দিয়েছেন, সেটা শুধু বাংলা মানুষের স্বার্থের জন্য নয়, সমগ্র ভারতবর্ষ মানুষের যাতে উপকারটা হয় সেই কারণে দিয়েছেন। দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের সরকার এক বস্তু একটা ওষুধের দাম তারা বাড়িয়ে রেখেছিল, তারপরে 990টা ওষুধের ওপরে তারা দাম বৃদ্ধি করেছে। তারই প্রতিবাদে যাতে এই বিভিন্ন মানুষগুলো যাতে ওষুধের বিনিময়ে, চিকিৎসার বিনিময়ে যাতে মারা না যায় তার স্বার্থে তিনি আমাদের বলেছেন যে পদযাত্রা করে এবং ধিক্কার প্রতিবাদ মিছিল আপনারা সংগঠিত করবেন এবং পূর্ণিমাতি থেকে আমরা তাই হরিমোড় পর্যন্ত যাব। বলছেন আমরা, আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের যেসব চাহিদা, মানুষের প্রয়োজন, সেগুলোর জন্য লড়াই করেন এবং সেই লড়াইয়ের ফলশ্রুতি হিসাবে আপনারা জানেন আজকে সারা বাংলায় এবং আমাদের যেখানে সংগঠন আছে সেখানে ওষুধের দাম বৃদ্ধি 100%-এর ওপর ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। যা ওষুধ বেরিয়েছে সেগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। তা এগুলো সব বাইরে থেকে আসছে, বিভিন্ন বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যারা নাম আছে, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। আমাদের এখানকার কাউন্সিলাররা আছেন এবং সমস্ত দলের টাকা সংগঠনের নেতৃত্ব আছে এবং অন্যান্য আমাদের সংগঠিত বিভিন্ন যেসব শাখা সংগঠন আছে তাদের নেতৃত্ব আছেন এবং আরও বিশেষ করে সবাই আছে। এবং শুধু তাই নয়, আপনারা জানেন গতকাল একটি কোর্টের রায় হয়েছে। সেই কোর্টের রায় বহু ছাত্রীদের তারা চাকরি পেয়েছিলেন, শিক্ষকের চাকরি পেয়েছেন, তাদের চাকরি চলে গেছে। এটা একটা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুপরিকল্পিত চক্রান্ত। আমি কোর্টের রায়ের বিরুদ্ধে বলছি না, কিন্তু কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে সেটার কথা বলছি যে একটা শিক্ষা ব্যবস্থা বিভিন্ন জায়গায় যে শিক্ষকরা ছিলেন নড়বড়ে অবস্থা তৈরি হচ্ছে, সেটার ব্যাপারেও মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। এবং আপনারা জানেন যে ভোটার লিস্ট নিয়ে যে কাজটি চলছে, আজকে আমাদের সংসদ সদস্যরা পার্লামেন্টে প্ল্যাকার্ড নিয়ে কালো পোশাক পরে সেই জাল ভোটার লিস্টের বিরুদ্ধে ওখানে প্রতিবাদ জানাচ্ছেন পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে। সেই দাবিগুলো আমাদের আজকে সংগঠিতভাবে আমরা করছি। শুধু কতগুলো সাম্প্রদায়িক জিগিট তুলে পশ্চিমবঙ্গকে অশান্ত করা যাবে না, পশ্চিমবঙ্গকে বিভেদ সৃষ্টি করা যাবে না। পশ্চিমবঙ্গে আমরা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবেই যেসব ভারতীয় জনতা পার্টির যেসব অন্যায়, যেসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ষড়যন্ত্রমূলক যেসব কার্যকলাপ এবং মানুষের ওপর বোঝা চাপানোর যেসব ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা পাড়ায় পাড়ায় সর্বত্র সংগঠিত হয়ে প্রতিবাদ করছি এবং এই লড়াই যতদিন না পর্যন্ত এগুলো বন্ধ হবে ততদিন চলবে। বিজেপি চারিদিকে ব্যানার মারছে এবং বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু ভাইদের কথাই চিন্তা করছে না, একবারও বলছে না যে ভাইদের ওষুধের দাম কমানো চাই। হিন্দু হিন্দু ভাই ভাই নয়, আমরা হিন্দু, মুসলমান, শিখ, জৈন সারা ভারতবাসী আমরা ভাই ভাই। আমাদের ভারতবর্ষের যে সংবিধান তাতে সারা ভারতবর্ষের সমস্ত মানুষ ভাই ভাই এবং আমরা সবাই মিলে এই ওষুধের দাম কমাবার জন্য লড়াই করছি, প্রতিবাদ করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি এদিন সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুরে হয়ে গেল এক প্রতিবাদ মিছিল।
পিডব্লিউডি অ্যান্ড পিএইচই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত এদিন এই দুই কমিটির সকল সদস্য এবং বিভাগীয় আধিকারিকদের নিয়ে ঝাড়গ্রাম এবং বিষ্ণুপুর মহকুমার পিডব্লিউডি এবং পিএইচির প্রজেক্টগুলি পরিদর্শন করার পাশাপাশি বিষ্ণুপুর ট্যুরিস্ট লজে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে সামগ্রিক উন্নয়ন নিয়ে একটা পর্যালোচনা বৈঠকও করলেন। এটা আমাদের একটা হিসাব আছে আমাদের যেহেতু ঝাড়গ্রাম ওয়াটার স্ক্যার্স এরিয়া সেই জন্য আমরা স্কিমগুলোকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিঙ্গেল ভিলেজ স্কিম, একটা মাল্টি ভিলেজ স্কিম। মানে সিঙ্গেল ভিলেজ স্কিম আমরা দেখেছি স্যার যেহেতু ওয়াটার স্ক্যার্স এরিয়া এখানটা আমাদের সাকসেসফুল, যেহেতু একটু কম এলাকা নিয়ে আমাদের স্কিমগুলো করতে হয়। আর পান্ডুয়া থানার জামগ্রামের একটি গ্যাংরেপের ঘটনায় ভিন্ন পরিবারের 10 জনকে গ্রেপ্তার করে গত 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ পান্ডুয়া থানার পুলিশ। ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিন হুগলি জেলা ও দায়রা আদালতে তার ধৃতদের 10 জনের মধ্যে 7 জনের জামিন মঞ্জুর করলেন ডিস্ট্রিক্ট সেশন জাজ। এ বিষয়ে তাদের পরিবারের লোকেরা কি বলছেন এবং ধৃতদের আইনজীবী চন্দন চক্রবর্তী কি বলছেন আমরা শুনে নেব। প্রত্যেকেরই দাবি একটি মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হয়েছিল। জেলা জজ বিষয়টি শোনার পর 7 জনের জামিন এদিন মঞ্জুর করেছেন। কি বলছেন তারা আমরা শুনব। আমাদের পান্ডুয়া থানা পুলিশ আমাদের মিথ্যাভাবে আমাদের 10 জন পরিবারের ছেলেকে অ্যারেস্ট করে মিথ্যা কেসে সাজিয়ে, তার জন্যে আমাদের উকিলবাবু চন্দন চক্রবর্তী আমাদের পাশে দাঁড়িয়ে আমরা খুব কৃতজ্ঞত, কিংবা আমাদের 10 জন মধ্যে 7 জনকে জামিন করিয়ে দেয়। এতে আমাদের পরিবারের তরফ থেকে খুব খুশি। আমাদের সবাই পরিবারের আরও যারা আছি সবাই আমাদের খুব খুশি হয়েছি। এই আনন্দটায় আমাদের চন্দন চক্রবর্তী আমাদের ঘরে খুশির সুবার্তাটা আমাদের পৌঁছে দিয়েছে। এর জন্য আমরা অনেক অনেক খুশি হয়েছি। গ্রাম পান্ডুয়া থানায় অঞ্চলে আমাদের 10 জন ছেলেকে মিথ্যা অভিযোগে, ধর্ষণ অভিযোগে অ্যারেস্ট করা হয়েছিল। তার মধ্যে 7 জনকে জামিন দিয়েছে। উকিল হচ্ছে চন্দন চক্রবর্তী আইনজীবী। হ্যাঁ, আমরা খুশি, ওনার কাছে আমরা কৃতজ্ঞ রইলাম। আমার নাম সুমিতা সরেন। গত ইংরাজির 27/2/2025 তারিখে একটি ঘটনা পান্ডুয়া থানার জামগ্রামের শ্মশানধার ক্যানেল ধারে। এই ঘটনাটি একটি মিথ্যা অভিযোগ, যেটা হচ্ছে গ্যাংরেপ। এই অভিযোগটি ছিল 10 জনের বিরুদ্ধে। পান্ডুয়া থানার পুলিশ 28/2/2025 তারিখে একটি এফআইআর স্টার্ট করে 10 জনের বিরুদ্ধে এবং 10 জনকে গ্রেপ্তার করে চুঁচুড়া আদালতে প্রেরণ করেন। প্রথমে 3 জনকে 28 তারিখে করে, তারপর 1 মার্চ 2025 তারিখে আবার আরও 7 জনকে গ্রেপ্তার করেন এবং চুঁচুড়া আদালতে ফরওয়ার্ড করেন। তো আমি উক্ত আসামিদের হয়ে মহামান্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজেস আদালতে একটি বেল পিটিশন ফাইল করেছিলাম। তো বেল পিটিশন ফাইল করার আজকে হিয়ারিংয়ের দিন ছিল ইংরাজি 4/4/2025 তারিখে। তো মহামান্য সেশন জাজেস কোর্ট আজকে 7 জন আসামিকে জামিন মঞ্জুর করেন। তো আমি উক্ত আসামিদের আইনজীবী চন্দন চক্রবর্তী, আমি অত্যন্তই অসহায় মহিলাদের পাশে এবং অসহায় পরিবারের পাশে, এই ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে এদের রিলিফ দিতে পেরে নিজেকে আনন্দ বোধ করছি। একটাই কথা বলবো যে বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন। বিচার ব্যবস্থা আছে এবং আমি ন্যায়ের জন্য লড়াই করি। আই অলওয়েজ ফাইট ফর জাস্টিস। ন্যায় বিচার পাবেন। এটা একটি মিথ্যা অভিযোগ ছিল। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ 24। কিছুদিন আগে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মোথাবাড়ি থানা এলাকার বিভিন্ন এলাকা। একাধিক গ্রামে ভাঙচুর, ইটপাটকেল ছড়ার অভিযোগ উঠেছিল দুই গোষ্ঠীর বিরুদ্ধে। পরিস্থিতি স্বাভাবিক করতে বসানো হয়েছে পুলিশ। এখনও পুলিশ পাহারা চলছে মোথাবাড়ির বিভিন্ন জায়গায়।
বর্তমানে কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। এদিন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সহ রাজ্য মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল মোথাবাড়ি থানা এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে দেখার পাশাপাশি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লীনা গঙ্গোপাধ্যায় বলেন, গ্রামের মহিলাদের সঙ্গে কথা হয়েছে, সেভাবে কোথাও কোনো মহিলা আক্রান্ত হননি। তবে প্রতিটা গ্রাম ঘুরে প্রত্যেকের সাথে কথা বলে একটা রিপোর্ট তৈরি করে তা মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে। কি বলছেন লীনা গঙ্গোপাধ্যায় আমরা শুনে নেব। আমি তো কোনো পার্টির প্রতিনিধি হয়ে আসিনি। উইমেন্স কমিশন একেবারেই নিরপেক্ষ একটা সংগঠন, একটা বডি, যারা মহিলাদের উপর অ্যাট্রোসিটি হলে সামনে এসে দাঁড়ায়, সেই জায়গা থেকেই আমি এসেছি। রাজনৈতিক জায়গাগুলো তারা তাদের মতো কী করবেন সেটা তাদের অথরিটি আছেন, তাদের হায়ার অথরিটি আছেন, তারা বুঝে নেবেন। এটার মধ্যে আমরা কথা বলতে চাই না, আমি কথা বলতে চাই না। আমি শুধু একটাই কথা বলবো যে সম্পর্কটা ছিল সহজভাবে এতগুলো বছর কেটেছে, সেই সম্পর্কটাই যেন থাকে এবং সেই সম্পর্কটা যেন আবার রিভাইভ হয়। মহিলা আক্রান্ত কেমন? মহিলা আক্রান্ত বলবো না, ঘরবাড়ি আক্রান্ত কি যদি বলেন সেটা একটা আছে। অনেকের মহিলারা আতঙ্কে আছেন কারণ অনেকের বাড়ির পুরুষরা বাড়িতে থাকেন না, সেটা একটা কারণ। আতঙ্ক তো হতেই পারে। আমি আমার বাচ্চা নিয়ে দেখুন, আমি আবার আর একটা কথা বলছি যে এটা হিন্দু মুসলমান হতে হবে এমন তো নয়। আমার পাড়ায় যদি কোনো ঝামেলা হয়, সেখানে যদি আমার সম্প্রদায়েরও কেউ ঝামেলা করে, আমি তো ভয় পাবো, উল্টোটাও সত্যি। তো আমি ঝামেলাটাকে গুরুত্ব দিতে চাই, যে ঝামেলাটা যাতে না হয়, সেটা যে করুক আর না করুক। আমরা বারবারই ধর্মের কথা তুলে এই ডিভিশনটা করতে চাই না, এটা আমার নিজের ব্যক্তিগতভাবেও পছন্দ নয়। মানে যে গণ্ডগোল করে সে গণ্ডগোল করার লোক, সেই জন্যই করেছে, সে যে কোনো ধর্মেরই হতে পারে। আপনি মনে করেন যে সেন্ট্রাল ফোর্স প্রয়োজন আছে ওখানে? আপাতত কিছুদিন যদি পরিস্থিতির কারণে, কারণ এখন সেন্ট্রাল ফোর্স মানে এই 50 কিলোমিটার্সের মধ্যে আসতে পারে বলে, সেটা যখন তাদের আইনগতভাবে মান্যতা আছে সেটা তারা আসতে পারে, বাধা দেওয়ার কিছু নেই। যদি সকলে মিলে কাজ করে আরও ভালো হয়। এদিন মোথাবাড়ি যাওয়ার পথে মালদা সার্কিট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বললেন, বর্তমানে বাংলার যা পরিস্থিতি তা তাকে যথেষ্ট উদ্বিগ্ন করছে। গত 5 মাস মহিলা কমিশনের দায়িত্ব নেওয়ার পর বাংলার এতগুলো রিপোর্ট করতে হয়েছে, যা পরিস্থিতি বাংলায় এর আগে কখনো ছিল না। তার দাবি, কারা বাংলাকে উত্তক্ত করতে চাইছে তা তার কাছে এখনো পরিষ্কার নয়। এখনো পর্যন্ত মোথাবাড়ির ঘটনায় তার কাছে আলাদা আলাদাভাবে 7টি অভিযোগ জমা পড়ার পাশাপাশি এসছে প্রচুর মহিলা স্বাক্ষরিত মাস পিটিশনও। কি বলছেন তিনি আমরা শুনে নেব। ইন্ডিভিজুয়াল কমপ্লেইন মহিলাদের আয়োগে জমা পড়েছে প্রায় 7খানা, আর মাস পিটিশন মহিলাদের প্রচুর মহিলা একত্রে সই করে প্রায় 48 জন তারা একটা সই করে যে তাদের উপরে যে ভাঙচোর, তাদের গালাগালি, ভয় দেখানো, এইসব নানা ধরনের কথাবার্তা দিয়ে মাস পিটিশন, যেটা আমরা ইমিডিয়েটলি আমাদের চেয়ারপারসন বলেছেন তার উপরে কাজ করতে এবং এসে ফিজিক্যালি দেখে ডিসিশন দিতে, রেকমেন্ডেশন দিতে। বলছি কোন কোন দিকগুলো আপনারা খতিয়ে দেবেন ও কোন কোন এলাকায় যাবেন মূলত? একদম যে জায়গাটায় প্রথমে বাজারটা প্রচুর দোকান ভাঙা হয়েছে এবং সেই দোকান অনেক মহিলারও ছিল, বেছে বেছে ভাঙা হয়েছে। একটা বিশেষ সম্প্রদায়ের দোকান, পাশে অন্য সম্প্রদায়ের ভাঙা হয়নি, এগুলো অভিযোগে লেখা আছে, গিয়ে দেখব। তারপরে ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে দুটো এরিয়া আছে যেখানে কিছু বাড়িঘর, ওটাও বেছে বেছে এবং অত্যাচার এগুলো আছে এখনও অবধি। আজকে প্রায় কদিন 6 দিন 7 দিন হতে চললো। তারপরেও যেটুকু অবশিষ্ট আছে দেখব, তাদের সাথে কথা বলবো, তাদের অভিযোগ শুনবো, সেগুলো আমরা লিপিবদ্ধ করে আমাদের যারা করণীয় আয়োগের তরফ থেকে পুলিশের সাথে কথা বলবো, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলবো, সব মিটিং করে আমি যেরকম রিপোর্ট সাবমিট করি। এর আগে আমি বেলডাঙ্গা রাইড করেছি, এই 5 মাস দায়িত্বে এসে আপনার দিনহাটা করেছি, নারকেলডাঙ্গা রাইড করেছি, এটা 4 নম্বর রাইড। আমি খুব উদ্বিগ্ন, মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে, একজন মহিলা হিসেবে বলতে পারেন আয়োগে এসে আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বটা অনেক অনেক বেশি বেড়ে গেছে। কারণ আমরা ছোটোবেলায় যে পশ্চিমবঙ্গের মানুষ হয়েছি, আমরা এরকম মানে 5 মাসে 4 জায়গায় দাঙ্গা কভার করতে হবে স্বপ্নেও ভাবিনি। এখানে মেয়েরা মিলেমিশে আমরা একসঙ্গে স্কুলে কলেজে বড় হয়েছি। কি হচ্ছে এখন? কারা করাচ্ছে? কোন শক্তি? কেন?
কি তাদের ইন্টারেস্ট, এগুলো পুলিশের ভূমিকা। পুলিশ হয়তো লোকালি ম্যানেজ করছেন, কিন্তু আসল যে কারণ, দেখুন আমি ভিডিওগুলো খুব মেটিকুলাসলি দেখেছি। আমার ভিডিওগুলো দেখে মনে হয়েছে এই ছোট ছোট বাচ্চা টাচ্চা এই যাদের দেখছি এরা কারা, উই হ্যাভ টু আইডেন্টিফাই দেম। কারা, কেন, কিসের প্ররোচনা, কেন বারবার হচ্ছে, কেন এই বিভেদ সৃষ্টি হচ্ছে, কেন এই ভাঙচুর হচ্ছে, ধ্বংস হচ্ছে। এগুলোর জন্য সরকার যদি তার ভূমিকা পালন করতে না পারে বা পুলিশ প্রশাসন যদি না থাকে, এগুলো আমার মনে হয় আরও উচ্চতর পর্যায়ে এর তদন্ত করে দেখতে হবে। বাংলার লোকশিল্পের একটি প্রাচীন ঐতিহ্য পুতুল নাচ, কিন্তু বর্তমানে তা নির্বাসিত এবং মৃতপ্রায়। অথচ অভিনয়, নৃত্য, স্থাপত্যকলা ও সঙ্গীতের মিলন ঘটেছে এই পুতুল নাচে। আর জনপ্রিয় দৃশ্যশ্রাব্য শিল্প পুতুল নাচ এদের সকলেরই সমন্বয়ে গড়ে উঠে সহজেই লোকশ্রুতি, লোককথা, মহাকাব্যের গল্পকথা সাধারণ মানুষের কাছে প্রচারের শিল্প মাধ্যম হয়ে ওঠে। তবে এই মৃতপ্রায় শিল্পকে আবার সাধারণ মানুষের মনে অবাধ বিচরণ করাতেই বা তাকে মৃতপ্রায় অবস্থা থেকে ফিরিয়ে আনতেই পুতুল নাচের কারিগররা পুতুল শিল্পে কিছু ছোট বড় পরিবর্তন এনেছেন। যুগোপযোগী করে সেই পরিবর্তন ঘটিয়ে তারা আবার সাধারণ মানুষের কাছে ফিরতে চাইছেন। এমনই একটি সংস্থা নদিয়ার মুড়াগাছার শ্রীমা পুতুল নাট্য সমাজ। এই সংস্থার প্রাচীন পুতুল শিল্পী রঞ্জন রায় বলছেন, আজকের প্রজন্ম পুতুল নাচকে কিভাবে দেখছে, পুতুল নাচ কি সত্যিই লুপ্তপ্রায়, তারা কি আবার আগের জায়গায় ফিরতে পারবে, কি তার ভবিষ্যৎ, তারই হদিশ দিচ্ছেন শিল্পী রঞ্জন রায়। আমরা শুনবো তারই মুখ থেকে। আপনার এই পুতুল নাচ এখানে আজকে প্রদর্শিত হবে, তাই তো? হ্যাঁ, আজকে আমরা এখানে। আপনার নাম কি? ওই আমার নাম রঞ্জন রায়, বাড়ি আমার মুড়াগাছা কলোনি, বগুলা, নদিয়া। আমি রানাঘাট ও তথ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত। আমার সংস্থার নাম হচ্ছে শ্রীমা পুতুল নাট্য সমাজ। রানাঘাট তথ্য সংস্কৃতি দপ্তর আমাকে বহু জায়গায় পাঠিয়েছেন বাইরে। এর আগে আমি কিছুদিন আগে ভদ্রেশ্বরে করে গেছি, তারপরে আমি ইয়েতে ধরুন আপনার ওই বীরভূমে করেছি, বর্ধমানে করেছি, এরা পাঠিয়েছে। এটা আমার বলতে 14-15 বয়স থেকেই আমি এই লাইনে আছি। আমার প্রথম জীবন প্রায় বিলুপ্তই। এটা এবার আমরা ঘটনা হচ্ছে, আমি আগে একটু বলি, আগে আমরা নিজেরা প্যান্ডেল করে টিকিট সেল করতাম। তা মাঝখানে আমাদের খুব ডাউন হয়ে যায়, লস হয়ে যায়, খুব আমরা অসুবিধা হয়, লোকজন পাই না। এই নিয়ে আমাদের অনেক অসুবিধা। আমরা পার্টি আমাদের অনেক বন্ধ হয়ে গিয়েছিল সেই টাইমটাই। তখন আমরা খুব অবস্থা আমাদের খুব খারাপ, খুব দুরবস্থার মধ্যে আমরা কাটিয়ে। পরবর্তীকালে আমরা এই পুতুলগুলো আমরা রেখে দিয়েছিলাম। এইটা নিয়ে আমরা পরে কিছু আমরা এখন এই সরকারি প্রোগ্রাম থেকে আরম্ভ করে কিছু ক্লাবে কিছু এই অনুষ্ঠান করে বলে কলসগুলো করি। আমরা এখন আর নিজেরা প্যান্ডেল করে আর করি না, এখন এই কলসগুলোও করছেই। যখন এই পুজোর সময় বহু দূরের থেকে কল আসে, পুজো কমিটি, মেলা কমিটি, কোনো ক্লাব, এইভাবে আমাদের শো দিচ্ছে। তাতে মোটামুটি এখন সরকারেও আমাদের এইভাবে কিছু শো দিচ্ছে, যার জন্য আমাদের এখন মোটামুটি ভালোই মোটামুটি চলছে। আর আমরা আধুনিক বলতে কি, আমি অনেকগুলো পৌরাণিক যেমন বই করি, আধুনিকে কিছু বই করা আছে। তার মধ্যে আমার নিজস্ব কিছু বই নিজস্ব আমি লিখেছি। সরকারি প্রোগ্রামে যেমন করতে হয়, বাল্যবিবাহ, তারপরে আপনার আপনার নারী পাচার, বৃক্ষরোপণ, তারপরে আমার নিজস্ব কিছু বই লেখা আছে। যেমন আমি অরণ্য বাঁচাও একটা নিজে লিখেছি। কতজন টিম নিয়ে এসেছেন? আমরা এখানে সরকার আমাদের 8 জন পাঠিয়েছে, সে 8 জনই এসছে। কি পালা দেখাবেন আজকে? আমরা পালা বলতে খুব একটা দেখাবো না, আমরা কিছু পশু পাখির খেলা দেখাবো, কিছু দাও, তার মধ্যে একটু ছোট্ট একটু দেখাবো তারকা রাক্ষসী বধ।
এটা দেখাবো। আর এখানে আমরা বিভিন্ন ধরনের ওই নাচ গান কিছু দেখাবো, কিছু পশু পাখির খেলা টেলা এগুলোই দেখাবো। এগুলি রেকর্ডিং করে এখন কি মানে রেকর্ডিং করে হচ্ছে না সব যন্ত্র মানে যন্ত্রাংশ নিয়ে? না না, আমরা কিছু কিছু রেকর্ডিং করে জ্বালাই অনেক জায়গায়। সব জায়গায় আমার মাস্টার পাই না, মাস্টার নিয়ে যাওয়াও যায় না। তা যেসব জায়গায় মাস্টার নিয়ে যেতে না পারে আমরা রেকর্ডিং করি। আপনি কি মনে করছেন যে এই পুতুল নাচ আবার ফিরে আসবে? আবার এই এখনকার মানে যারা প্রজন্মের মানুষ তারা দেখবে, বাচ্চারা দেখবে, এরকম ফিরে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের পুতুল নাচ খুব আগ্রহ। যেসব জায়গায় আমরা শো করছি প্রচণ্ড লোক হচ্ছে। এবার আমরা যেখানে করছি 1 বছর, সেখানে আবার সামনে যে বছর করলে আবার সামনে বছর তারা আবার নিচ্ছে। খুব চাহিদা বেড়েছে। হ্যাঁ, যেমন ধরুন আমি এর মধ্যে একটা ঝাড়খণ্ড শো করলাম। ঝাড়খণ্ডে শো করতে গেছি, শো করার পর ওরা এত দেখে এত লোক হয়েছে, সে জায়গা দেখতে পারিনি, জায়গা পাইনি। পরবর্তীতে সেই ঝাড়খণ্ড থেকে আবার আমাকে শো ডেকেছে। এই দিনে আমি এই 7 তারিখ 5 তারিখ, হ্যাঁ 5 এপ্রিল 6 এপ্রিল 2 দিন আমি ওখানে ঝাড়খণ্ড করব। আর তারপরে অন্য জায়গায়ও তো শো আছে। মোটামুটি লোক এখন খুব চাহিদা হচ্ছে পুতুল নাচের পর, খুব খুব ভালো দেখছে এখন। আপনাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় নষ্ট করি। আচ্ছা, নমস্কার, আপনাকে ধন্যবাদ, নমস্কার। শ্যামল সিনহা রিপোর্ট, সংবাদ 24। এর আগে রাজ্যের 7টি খাবার জিআই স্বীকৃতি পেয়েছে। এবার সেই তালিকায় স্থান করে নিল কামারপুকুরের রামকৃষ্ণদেবের প্রিয় সাদা বোঁদে। কি বলছেন সেখানকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা, আমরা শুনব। কামারপুকুর তো বাসী হিসেবে নিশ্চয়ই আমরা নিজেদেরকে গর্ব অনুভব করি, ঠাকুরের জন্মস্থান এবং আমরা এখানকার বাসিন্দা হতে পেরে। এবং ছোটবেলা থেকে কামারপুকুরে সাদা বোঁদে এটা একটা ঐতিহ্য রয়েছে। এবং আমাদের ভারতে কেন অন্য কোনো দেশেতে এই ধরনের মিষ্টান্ন দ্রব্য কিন্তু কামারপুকুরেই পাওয়া যায়, অন্য কোনো দেশে পাওয়া যায় না। আর ঠাকুরের রামকৃষ্ণদেবের এটি কিন্তু খুব প্রিয় খাবার ছিল। এবং তার যে বসতবাটি, তিনি যেখানে জন্মগ্রহণ করেন, তারই পাশাপাশি যে এরা মিষ্টান্ন যারা তৈরি করতেন তাদের কাছেই উনি প্রায় যেতেন, গিয়ে এই মিষ্টান্ন তিনি গ্রহণ করতেন ছোটবেলা থেকেই। এবং আমরাও ছোটবেলা থেকে এর একটা স্বাদ অনুভব করেছি। এবং আমার আত্মীয় কুটুম্ব বা যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা আসেন, তারা কিন্তু এই সাদা বোঁদেকে এক চান্সেই তারা পছন্দ করেন এবং অন্য কোনো বোঁদের সঙ্গে তারা মিল খুঁজে পান যে এটা আলাদা, তাই জন্য তারা এটাকে প্রিয় বলে মনে করেন এবং বাড়ির জন্য নিয়ে যান। অতএব এখানেতে যে আমরা কামারপুকুর বাসিন্দা হিসেবে জিআই স্বীকৃতি যে পেল কামারপুকুরে সাদা বোঁদে, এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দের। খুশি হলাম এটা থেকে আরো বেশি খুশি হলাম। ভারতের বাইরে যাচ্ছে জিনিসটা, রিপোর্টটা ভারতের বাইরে যাবে এবং সমস্ত জিনিসটাই সবাই সমস্ত কিছু জানতে পারবে জিনিসটার ব্যাপারে। যেমন বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন রকম মিষ্টির সব কিছু নাম আছে, সেমনি এটাও জায়গা তুলনা পেলে এটা আপনার সব জায়গায় নাম পাবে।